মক্কা চুক্তিতে যোগ দিতে পারে বাংলাদেশ, মাথা ব্যথা ভারতের। রংপুরে 4 হত্যাকাণ্ড, একের পর এক প্রশ্ন, প্রতিদিন নতুন নতুন বিতর্ক। খাচ্ছেন গরুর নাকি ঘোড়ার কালাভুনা? 5 বছরে 2000 কেজি স্বর্ণ জব্দ শাহজালালে। দাফনের সময় সুরতহাল করতে গেল পুলিশ, পিটিয়ে ঘরে বন্দি করল গ্রামবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগ্রহের তুঙ্গে মক্কা চুক্তি। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যে হওয়া এই জোটে বাংলাদেশ যাবে কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে অনেক দেশের। প্রতিরক্ষা এই জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান অবশ্য বেশ ইতিবাচক। অন্যদিকে বাংলাদেশের এই চুক্তিতে যোগদানের সম্ভাবনায় ভারতের ইতিমধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এদিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনও আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে নিয়ে। মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর কাছে সৌদি আরবের বিশেষ অবস্থান রয়েছে। অন্যদিকে পাকিস্তান মুসলিম বিশ্বে একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর তুরস্ক বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর সদস্য। ফলে মক্কা চুক্তিতে দেশটির উপস্থিতি অন্যদেরকে বাড়তি সাহস যোগাচ্ছে। ভারত অবশ্য বাংলাদেশের এই জোটে যোগদানের সম্ভাবনা নিয়ে একেবারেই খুশি নয়। এই চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রশ্ন তুলেছেন, চুক্তিটিকে প্রতিরক্ষা চুক্তি বলা হলেও এর স্বাক্ষরকারী দেশগুলো ইতিমধ্যেই বিভিন্ন সক্রিয় সামরিক পরিস্থিতির মুখোমুখি। এইসব পরিস্থিতিতে চুক্তিটি এখন পর্যন্ত কি করছে? বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে তার কৌশলী উত্তর, ভারত পশ্চিম এশিয়ার ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ঢাকার কূটনৈতিক মহলের বরাত দিয়ে দৈনিক মানবজমিনের খবর, বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয় সে বার্তা দিতেই গত 9 আগস্ট ঢাকায় আসেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। প্রধানমন্ত্রীকে ভারত সফরে নিতে দিল্লির তোড়জোড়ের পেছনে মক্কা চুক্তিতে ঢাকার যোগ দেওয়ার সম্ভাব্যতার বিষয়টিও দেখা যাচ্ছে। ঢাকা যেন ওই চুক্তিতে না যায়, সফরের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হতে চায় দিল্লি। বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন ঢাকার এই চুক্তিতে যাওয়া উচিত, কেননা ভারতের চিরশত্রু পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যদি এই জোটে যোগ দেয় তাহলে তাদের প্রতিরক্ষার হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যাবে। কেননা মক্কা চুক্তিতে বলা হয়েছে, জোটভুক্ত কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে তা সকল দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। 4 হত্যাকাণ্ড জন্ম দিয়েছে একাধিক প্রশ্ন। পুলিশের বক্তব্য, তদন্তের স্বজনদের অসঙ্গতি খুঁজে পাওয়া, আসামির গায়ে থাকা পুলিশের শার্ট, কখনো আবার মরদেহ বিচ্ছেদ করা ডোমের বক্তব্য, সবকিছুই জল ঘোলা করেছে। এর মধ্যে আদালতে আসামিদের এক দফা স্বীকারোক্তিমূলক জবানবন্দির পাটও চুকে গেছে। কিন্তু ডাক্তারের উপরে গোপন কথা বাইরে পরিষ্কার করা যাবে না। শনিবার শান্ত শহর রংপুরে সাবেক স্কুল শিক্ষকের বাড়ির উঠানে উৎকণ্ঠায় একদল মানুষ। স্বজনদের তালাশে কল দেওয়া হয় পুলিশকে। রাত 11টায় পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর যা দেখা যায় তা শরীর হিম করে দেওয়ার মতো। পরবর্তী ঘটনা অনেকেরই জানা। ছাদে বাবার মরদেহ, সিঁড়িতে মা ও মেয়ের, ঘরের ভেতরে স্কুল পড়ুয়া ছেলের। কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে এত বিতর্ক কেন? শুরুটা পুলিশের বক্তব্য ঘিরে। কিভাবে ইয়াবা সেবনকারী 2 ছেলে একটি পরিবারের 4 জনকে হত্যা করলো, এ নিয়ে প্রশ্ন ছোড়েন নিহতের স্বজনেরা। এর মধ্যে পুলিশ কর্মকর্তা ও আসামির শরীরে একই শার্ট পরা ছবি ছড়িয়ে পড়ে, যা প্রশ্নকে আরো জোরালো করে। যে শার্টটা পরে আছে এটা আরঙের শার্ট, আরং এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে এবং হাজার হাজার কপি বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনার আমার কাছে জিজ্ঞেস করে দিতে পারেন। গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় মুগ্ধ ও সিদ্ধার্থকে। এর মধ্যে সিদ্ধার্থের বাবা বলছেন, আটকের সময় ছেলের পরনে ছিল গেঞ্জি, পরে কিভাবে শার্ট হলো জানেন না তিনিও। আর আমি যখন বাচ্চাটাকে তুলে দিছি, ওর গায়ে একটা ঘিয়ে কালার, এক কালার গেঞ্জি ছিল, ওইটা
পড়ে চলে গেছে। শুক্রবার ঘটনার রাতে বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি নিয়েও পুলিশের বক্তব্যে দেখা দিয়েছে অসঙ্গতি। ইলেকট্রিশিয়ান মূল সংযোগ খুলে রাখার কথা জানালেও ডিবি পুলিশ বলছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি তাদের জানা নেই। বিষয়টি ইলেকট্রিশিয়ান নিজেই খোলাসা করেছেন। কেউ খুলে দিছে না শর্ট সার্কিট করে আলাদা করছে, এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না। শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। শর্ট সার্কিট আসলে ওইভাবে তো বোঝা যায় না, যে ফ্লাশ করিয়া ছাড়ি যায়। সবকিছু ছাপিয়ে যায় যখন চিকিৎসক আর ডোমের ভিন্ন বক্তব্য উঠে আসে। মরদেহে দাহ্য পদার্থ প্রয়োগ ও ধর্ষণের আলামত কিছুই পায়নি ফরেনসিক বিভাগ। তবে ডোম বলছেন নিহত আগামী চক্রবর্তী ও তার মা প্রীতিলতার চক্রবর্তীর শরীরে ছিল ধর্ষণের আলামত। ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা, দেখলাম তো ওই যে বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। সবগুলোকেই ময়নাতদন্ত করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে এটা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক তাও ওটা বুঝতে পারেন না, তখনও কিছু ব্যাপার করা হয়নি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দুই আসামির বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন, যা আসামিদের দেওয়া জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে। একই বক্তব্য আসামিদের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল পুলিশ। সঙ্গে মাদকাসক্তির বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করতে ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে দুই অভিযুক্ত আছে, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই দুইজনের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সিদ্ধার্থ এবং মুগ্ধ তাদের জবানবন্দিতে, বিজ্ঞ আদালতে প্রদত্ত 164 ধারার জবানবন্দিতে তার বাড়িতে গভীর রাত পর্যন্ত থেকে ইয়াবা সেবন করেছে এই কথাটা বলেছিল। একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় থমথমে গোটা রংপুর। সেদিন রাতে কি হয়েছিল সাধারণ মানুষের মনে, যেসব প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে তার জট খুলবে নাকি ঢাকার বাইরের ছোট শহরের অপরাধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যাবে, সেই উত্তরের অপেক্ষায় এলাকাবাসী। গরুর কালাভুনা খেতে কে না পছন্দ করে। অনেক সময় হোটেলে তো স্পেশাল আইটেম হিসেবেই থাকে এই কালাভুনা। কিন্তু কেউ যদি এসে বলে আপনি যে কালাভুনাটি খাচ্ছেন তা গরুর মাংসের নয় ঘোড়ার মাংসের, তাহলে কি বিশ্বাস করবেন? আসলে ঘোড়ার মাংস দেখতে ও স্বাদে অনেকটা গরুর মাংসেরই মতো, তবে চর্বিবিহীন ও তুলনামূলক শক্ত। অতিরিক্ত মশলা দিয়ে কালাভুনা রান্না করলে এটি গরুর না ঘোড়ার তা বোঝা যায় না, এবং আসল স্বাদ বা পার্থক্য সহজে বুঝতে পারবেন না। গত 23 আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় যাওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় 950 কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় মাংসগুলো সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে ঢাকার যাত্রাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধার করা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেলে সরবরাহের উদ্দেশ্যেই নেওয়া হচ্ছিল। এছাড়া ঘোড়ার মাংস সরবরাহ করা হচ্ছে আশুলিয়া, গাজীপুর ও উত্তরার বিভিন্ন হোটেলে। তৈরি হচ্ছে তা দিয়ে সুস্বাদু বিরিয়ানি, কাবাব বা কালাভুনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির সময় ধরা পড়ে বিক্রেতা। এ সময় জীবিত 11টি ও জবাই করা 9টি ঘোড়া উদ্ধার করা হয়। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে গরুর কালাভুনা ও ভাজা মাংসের বেশ সুনাম রয়েছে। কিন্তু এই সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়া 18 সেকেন্ডের একটি ভিডিওতে এই হোটেলে মানুষের ভিড় এবং কর্মীদের মাংস রান্না করার দৃশ্য দেখা যায়। ভিডিওটির সঙ্গে দেয়া লেখায় দাবি করা হয় হোটেলটিতে গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি জামালপুর থেকে গভীর রাতে ঘোড়ার মাংস এনে গরুর মাংসের সঙ্গে মেশানোর অভিযোগও করা হয়। এমন অভিযোগের পর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা হোটেলটি পরিদর্শন করে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেছে। দোকানটির পক্ষ থেকে অবশ্য চ্যালেঞ্জ করে বলা হয় ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করার প্রমাণ কেউ দিতে পারলে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে এবং দোকানটিও একেবারেই বন্ধ করে দেয়া হবে। শুধু এই হোটেলই নয়, সন্দেহের তালিকায় রয়েছে এমন আরো অনেক প্রতিষ্ঠান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে অসুস্থ বা বয়স্ক ঘোড়া কম দামে কিনে জবাই করে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। কম দামে কালাভুনা বা কাবাব বিক্রিকারী কিছু অসাধু প্রতিষ্ঠান এই ধরনের মাংস ব্যবহার করছে বলে মনে করছেন অনেকেই।
এসব দেখে রেস্টুরেন্টে কালাভুনা খেতে গেলে মনে আসতেই পারে একে আমি গরুর কালাভুনা খাচ্ছি নাকি ঘোড়ার। এক একটি চালানে মিলছে 15 থেকে 20 কেজি পর্যন্ত স্বর্ণ। গত 5 বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে প্রায় 2000 কেজি স্বর্ণ। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা। সব মিলিয়ে এই বিমানবন্দরটি যেন স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের ভেতরের সংঘবদ্ধ সিন্ডিকেট ছাড়া এত বড় চালান বারবার আসা অসম্ভব। গোয়েন্দা সূত্রের দাবি, স্বর্ণ পাচারে অর্ধ শতাধিক কৌশল ব্যবহার করছে চক্রটি। কখনো যাত্রী, আবার কখনো বিমান সংশ্লিষ্ট কর্মীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়। ভ্যাকুয়াম ক্লিনার, বৈদ্যুতিক মোটর, ল্যাপটপের ব্যাটারি, ট্রলির হাতল, মানিব্যাগ, সাউন্ড বক্সের অ্যাডাপ্টার, ওষুধের পাত্র এবং কোমরের বেল্ট, জুতা, শার্টের কলার, হুইলচেয়ার, লকেটে লুকিয়েও স্বর্ণ আনার ঘটনা ধরা পড়ছে। বিভিন্ন সময় কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, ট্রলিম্যান ও পরিচ্ছন্নতা কর্মীদেরও স্বর্ণ পাচারে সম্পৃক্ততার অভিযোগ এসেছে। মাঝে মধ্যে বাহকরা ধরা পড়লেও শক্তিশালী সিন্ডিকেটের মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্টরা জানান, স্বর্ণ চোরাচালানের মূল হোতাকে ধরার চেষ্টা করা হচ্ছে। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবেই 2 শিশুর মৃত্যু হয়। স্থানীয় মাঠে শিশুদের জানাজার নামাজ শেষ করে যখন দাফন করবে তখনই বাঁধে বিপত্তি। ওই মুহূর্তে থানার এসআই ও কনস্টেবল সেখানে গিয়ে মরদেহের সুরথাল না করে দাফন করতে বাধা দেন। এরপর পুলিশ শিশুদের কাপনের কাপড় খুলে সুরথাল করতে থাকে। যেহেতু জানাজা সম্পন্ন হয়েছে, তাই সুরথাল না করে দাফনের দাবি করেন গ্রামবাসী। পুলিশ সে দাবি না মানলে গ্রামবাসীর সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা করে। পরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে এলাকাবাসী 2 পুলিশ সদস্যকে স্থানীয় একটি মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সদস্যের তদন্তের ত্রুটির কথা স্বীকার করে ওই 2 পুলিশকে সেখান থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়। মঙ্গলবার নাটোরের গুরুদাসপুরে ঘটে এই ঘটনা।